প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর তাই মানুষ সুন্দরকে পছন্দ করে। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকেই মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল পরিধানযোগ্য বস্তু নয়, এটি একটি ভাষা। প্রসাধনী হচ্ছে দেহের বাইরের পরিচর্যা এবং সৌন্দর্যের মূল উৎস দেহের ভেতর। তাই বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপান্ত নিয়ে ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য। বন্ধুরা, এবার আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সাথেই থাকুন। রোজায় ইফতারের পর বেশি করে পানি খেতে হবে। নিয়মিত ঘুমের সময় ঠিক রাখুন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে ঘুম থেকে জেগে উঠুন, এমনকি ছুটির দিনেও। এটি আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে। একটি শান্ত এবং আরামদায়ক রাত্রিকালীন রুটিন তৈরি করুন। বই পড়া, মেডিটেশন বা গরম পানিতে গোসলের মাধ্যমে শিথিল হন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে স্ক্রিন, ফোন, টিভি, কম্পিউটার এড়িয়ে চলুন। আপনার ঘুমের পরিবেশ উন্নত করতে শোবার ঘর ঠান্ডা রাখুন। 16 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস বা 70 থেকে 67 ডিগ্রি ফারেনহাইট। আলো আটকাতে ব্ল্যাকআউট পর্দা বা স্লিপ মাস্ক ব্যবহার করুন। শব্দ কমানোর জন্য ইয়ার প্লাগ বা হোয়াইট নয়েজ মেশিন ব্যবহার করতে পারেন। আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিন। সন্ধ্যার পর ক্যাফিন অথবা নিকোটিন এড়িয়ে চলুন। ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার খান। ভারী বা মশলাদার খাবার রাতে খাওয়া থেকে বিরত থাকুন। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম ঘুমের মান উন্নত করে, তবে ঘুমানোর ঠিক আগে ভারী ব্যায়াম এড়িয়ে চলুন। স্ট্রেস এবং দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করুন। ঘুমের আগে গভীর শ্বাস প্রশ্বাস, মেডিটেশন বা ডায়েরি লেখার অভ্যাস করুন। প্রোগ্রেসিভ মাংসপেশি শিথিলকরণ, PMR বা গাইডেড স্লিপ মেডিটেশন চেষ্টা করুন। দীর্ঘ সময় ঘুমানো এড়িয়ে চলুন। যদি ঘুমাতে হয় তবে 30 মিনিটের বেশি নয়, এবং বিকেলের শেষের দিকে ঘুমানো এড়িয়ে চলুন। দিনের আলোতে বেশি সময় কাটান। সকালের সূর্যালোক শরীরের জৈবিক ঘড়িকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। শুধুমাত্র ঘুমের জন্য বিছানা ব্যবহার করুন। বিছানায় কাজ করা, টিভি দেখা বা ফোন ব্যবহার করা এড়িয়ে চলুন। যদি ঘুম না আসে তবে বিছানা ছাড়ুন। যদি 20 মিনিটের বেশি সময় ধরে ঘুম না আসে তবে বিছানা ছেড়ে কোনো শিথিলকর কার্যকলাপে মনোযোগ দিন, যতক্ষণ পর্যন্ত না ঘুম আসে। দেশ টিভির ফ্যাশন রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের প্রতি পর্বে আমাদের সাথে থাকেন একজন অতিথি। আজ আমাদের সাথে আছেন মডেল, ব্র্যান্ড প্রমোটার, কন্টেন্ট ক্রিয়েটর রাবেয়া রায়হান ত্রিশ। আমন্ত্রণ তোমাকে ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের আয়োজনে। ভীষণ সুন্দর লাগছে, একদম সুদিং একটা কালারের ড্রেস পরেছো, খুব সুদিং লাগছে। কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি হেয়ার। আর আমি অনেক ভালো আছি। রমজানুল মুবারক। রমজানুল মুবারক। প্রথমেই আমাদের যে একটা বেসিক কোয়েশ্চেন প্রত্যেক অতিথির কাছে আমাদের থাকে, সেটা হলো সৌন্দর্যের অনেক স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড সেট হয়েছে আজ পর্যন্ত, কিন্তু একজন ব্যক্তি মানুষের কাছে কিন্তু সৌন্দর্যের ব্যাখ্যাটা আলাদা। ত্রিশের কাছে সৌন্দর্যের ব্যাখ্যাটা কি, সংজ্ঞাটা কি? খুব সুন্দর একটা কোয়েশ্চেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সংজ্ঞা যদি আমরা সেভাবে দিই তাহলে অনেকের কাছে অনেক রকম ভাবে কিন্তু সৌন্দর্যের সংজ্ঞাটা যায়। কারো কাছে হাইট, কালার, কারো কাছে অনেক রকমের, অনেক কাছে বাহ্যিক সৌন্দর্যটাই অনেক বেশি থাকে, কারো কাছে মনের মাধুর্যটা সৌন্দর্য হতে পারে। বাট আমি যদি একটু সংক্ষেপে বলি তাহলে আমার কাছে সৌন্দর্য মানে আত্মবিশ্বাস এবং একটি সুন্দর শক্তিশালী ব্যক্তিত্ব। ভীষণ সুন্দর একটা কথা। আসলে ব্যক্তিত্ব এবং মনের সৌন্দর্য ছাড়া কোনো কিছুই আসলে সুন্দর হয়ে ফুটে ওঠে না। একটা মানুষের একটা সুন্দর ব্যক্তিত্বই কিন্তু একটা মানুষের সবথেকে বড় সৌন্দর্য, আমার কাছে এটা মনে হয়। বাহ, খুব সুন্দর লাগলো তোমার কথাটা। যেহেতু তুমি অনেকগুলো সেক্টরে কাজ করছো, আসলে মিডিয়ার অনেকগুলো সেক্টরে ইনভলভড হওয়া, এটার ক্ষেত্রে তোমার দেখা যায় যে অনেক বেশি ক্যামেরার সামনে, স্ক্রিনের সামনে থাকা লাগে। স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের ক্ষেত্রে অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়, অথবা সবসময় মেকআপ করা লাগে। সেগুলো আসলে কিভাবে মেনটেন করো? আমি যদি বলি তাহলে আমি প্রত্যেকটা জিনিস আমি খুব এনজয় করি।
আমার কাছে মনে হয় যে এটা আমার ফেস, এটা আমার সময়। তো আমি এখন এটা মেকআপ ইউজ করতেই পারি, আমি হেয়ার কার্ল করব, হেয়ার নষ্ট হবে, মেকআপ হয়তোবা দেখা যায় যে স্কিন ড্যামেজ হবে, বাট একটা সার্টেন পয়েন্টে আবার এটা রিপেয়ারও হয়ে যাবে। কিন্তু আমি যে এখন আমার ক্যারিয়ারের পিক টাইমে আছি, আমি আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করছি, তো কিছু পেতে হলে কিছু হারাতে হবে, এটা আমি মাথায় নিয়ে অলওয়েজ চলি। আচ্ছা, এটাও একটা আসলে চিরন্তন সত্য যে কিছু পেতে হলে কিছু হারাতেই হবে, কিছু হারাতেই হবে। অনেকগুলো সেক্টরে তুমি ইনভলভ হয়েছো, মডেলিং, ব্র্যান্ড প্রমোশন, হোস্টিং, কন্টেন্ট ক্রিয়েশন। আসলে কোন আইডিয়াটা থেকে, কোন জায়গাটা থেকে আসলে এত কিছুতে ইনভলভ হওয়া? অনেকেই শুধুমাত্র একটা প্রফেশন নিয়ে আগায়, আর একসাথে অনেকগুলো সেক্টর মেনটেন করা এটাও কিন্তু অনেকটা টাফ। তো তোমার সেই ক্ষেত্রে কি ডিফিকাল্টিস ফেস হয় না, বা কিভাবে সেটা ওভারকাম করো? সত্যি কথা বলতে ডিফিকাল্টিস তো ফেস করতেই হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে লাইফ মানে একটা চ্যালেঞ্জ। আর আমার প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করতে, নিজের কোয়ালিটিস বা নিজেকে আরও বেশি পুশ করে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমার খুব ভালো লাগে। আমি মনে করি এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট যে আমার এতগুলো ক্যারিয়ার সেগমেন্ট আছে, আমি প্রতিটা সেগমেন্টে আমি নিজেকে বিজয়ী দেখতে চাই। তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমি যেটুকু আমি পারবো আমি সেখানে আমার বেস্টটা দিব, দ্যাটস ইট। তুমি বলছিলে তোমার ক্যারিয়ার খুব বেশি সময়ের না, 7-8 মাস বা বছর খানিকের মতো। তো এর মধ্যে যত ধরনের কাজ করেছো, এর মধ্যে কোন কাজটাকে বা ভবিষ্যতে মনে হয় যে না এই কাজটাকে আমি বেশি প্রেফার করব বা এই জায়গাটায় আমি যেতে চাই? প্রত্যেকটা জায়গা আমার কাছে একই রকম ভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু হ্যাঁ, আমি যে কোনো কাজের ক্ষেত্রে আমি চিন্তা করি যে ভ্যালুটা কিভাবে আসছে, মানে আমার ভ্যালু বা আমার রেসপেক্ট বা আমার অনারের জায়গাটা অটুট রেখে, আমার বাউন্ডারিটা ক্লোজ রেখে যেটুকু পর্যায় পর্যন্ত আমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সেটুকু পর্যায় পর্যন্ত করতে পছন্দ করি। অনেকগুলো সেক্টরে কাজ করলে আলোচনা সমালোচনা সবকিছুই থাকে, এবং আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ড প্রমোশন, কন্টেন্ট ক্রিয়েটর বা মডেলিং, প্রত্যেকটা সেক্টরেই বিভিন্ন ধরনের আলোচনা, যেটা সমালোচনা আসে, এবং অনেক ধরনের কমেন্ট পাস হয়। সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করো বা সেগুলোকে কিভাবে দেখো তুমি? এটাও আমি একটু সময় নিয়ে বলি, কারণ আমরা যখন বাসাতেও থাকি তখন দেখা যায় যে ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল বা কোথাও না কোথাও কিন্তু আমাদের একটু ভুল বুঝাবুঝি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ওগুলোকেও আমরা যেভাবে সামলে নিয়ে এগিয়ে যাই, আমার কাছে মনে হয় যে সেম জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি আমরা আমাদের ক্যারিয়ার বা প্রফেশনালিও ফেস করে থাকি। তো আমি দুইটাকে সুন্দরভাবে ব্যালেন্স করে যেটুকু পসিবল হয় সেটুকু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে কাজ করাটাই আমি মনে করি ওয়াইজ। মানুষের সমালোচনাটাকে কিভাবে দেখো? আমি খুব পজিটিভলি দেখি। আমার কাছে মনে হয় যে আমি সমালোচনার যোগ্য বা পাত্র বলেই মানুষ হচ্ছে সমালোচনা করছে। সমালোচনার পাত্র হওয়াটাও কিন্তু অনেক বেশি প্রোডাক্টিভ সমালোচনা হতেই পারে। এক্স্যাক্টলি, হতেই পারে। আমি প্রত্যেকটা ক্রিটিসিজম কিন্তু আমি খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করি। অনেক সময় দেখা যায় যে কমেন্টে অনেক সময় বলে যে আপনি খুব লাউড কথা বলছেন, খুব দ্রুত কথা বলছেন, বা আপনি এভাবে করে কেন দেখাচ্ছেন ড্রেস, অনেক রকম থাকে। তখন আমি সাথে সাথে সেগুলোকে শুধরে নিয়ে আবার নতুনভাবে প্রেজেন্ট করি। এতে আমার মনে হয় যে একটা ক্রিটিক যখন আমাকে নিয়ে ক্রিটিসিজম করবে, তার মানে ওটার মধ্যে অবশ্যই একটা গ্র্যাভিটি আছে, বা উনি হয়তোবা এই জিনিসটা আমার মধ্যে দেখেছেন বলেই এই কমেন্টটা করেছেন। তো আমি এটাকে পজিটিভলি নিই। আমার কাছে প্রত্যেকটা কমেন্ট সমান। নিজেকে ফিট রাখার ক্ষেত্রে যেহেতু অনেকগুলো সেক্টরে কাজ করতে হয়, অবশ্যই ফিট রাখা, সুন্দর রাখাটা এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই কাজটাই এরকম, স্ক্রিনের সামনে থাকাটা। তো সেই ক্ষেত্রে আসলে নিজেকে কিভাবে মেইনটেইন করো? খুব যে বেশি হার্ডকোর ডায়েট বা জিম করা হয় বিষয়টা তেমনটা না, তবে হ্যাঁ, আমি রেগুলার অ্যাক্টিভ থাকি, প্রপোর্শন নিয়ে কাজ করি। দেখা যায় যে 3 বেলা মিলটা আমি সেগমেন্ট করে দেখা যায় যে 7 বার 6 বার নিই, এরকম করে কিছু টুকটাক জিনিস মেনটেন করি। আর এত পরিশ্রমের কাজ হয়, মানে দেখা যায় যে সকালবেলা উঠে মেকআপ নিয়ে একটা কন্টেন্ট, তারপর আবার ব্র্যান্ড প্রমোশন, তারপর আবার হয়তো একটু কোনো শুটে যাওয়া, তো এটা ইটসেলফ একটা জগিং বা একটা ওয়ার্কআউটের মতো সেশন যায়। তো সেই জন্য সেইভাবে হার্ডকোর জিম বা একদম প্রপার একদম সেলিব্রিটি টাইপের ডায়েট মেনটেন করা এটা এখন পর্যন্ত হয়নি, বাট দেখা যাক, হয়তোবা ভবিষ্যতে যদি কখনো করতে হতে পারে সেক্ষেত্রে হয়তোবা করলাম। বাট আমি মনে করি যে খুব সাধারণ জীবনযাপন চলাটাই হচ্ছে ওয়াইজ। এত বেশি কিন্তু কিছু করতে হয় না, শুধু একটু মেনটেন করতে হয় যে আমরা প্রপোর্শনটা আমরা বেশি না নিলাম, হয়তোবা খাবারের ক্ষেত্রে একটু প্রপোর্শন মেনটেন করলাম আর নিজেকে একটু অ্যাক্টিভ রাখলাম, এই তো। অনেক ধন্যবাদ ত্রিশ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং নতুন যারা কাজ করতে চায়, ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তারা আসলে তোমার কথা শুনে অনেক বেশি মোটিভেটেড হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু।
দর্শক, দেশ টিভি ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমাদের আজকের আয়োজনের কোনো অংশ আপনারা যদি মিস করে থাকেন তাহলে তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন। চলুন দর্শক, এবার শুনে আসি একজন এক্সপার্টের কথা। আমরা যারা রোজা রাখি তাদের খাদ্যাভ্যাসটা অনেক বেশি জরুরি এবং এই ব্যাপারে আমাদের আসলে সচেতন থাকতে হয়। আর আমরা যারা বিশেষ করে স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে কাজ করি, আমাদের এই দিকটা অনেক বেশি দেখতে হয় যে সব আমাদের জনগণ কিভাবে এই রোজাটা পালন করছে, তারা যেন সুস্থ থাকে, স্বাভাবিক জীবন যাপন করে রোজাটাকে যেন পালন করতে পারে, সেই দিকটা আসলে আমাদের দেখা উচিত। তো এখন এই বছর রোজা যেই মাসে শুরু হওয়া, তো একটা আমাদের খুব ভালো দিক যে এখন খুব বেশি গরম পড়ে নাই। তো সেই দিক থেকে আমরা আসলে মানে ভাগ্যবান বলতে পারি যে অত গরমে আমরা রোজা রাখছি না এই বছর। তো রোজার মধ্যে আমাদের যে খাদ্যাভ্যাসটা হয়, যে আমরা সবাই জানি যে একদম আমাদের যে স্বাভাবিক যে খাদ্যাভ্যাস বা আমাদের যে রুটিন যে লাইফ, সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আগে আমরা খেতাম দিনে, ঘুমাতে যেতাম, আমরা সারা রাত ঘুমাতাম, সকালে উঠে খাবার খেতাম। এখন রোজার সময় আসলে আমাদের পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের যে অভ্যাসটা সেটা হচ্ছে আমরা সারা দিন না খেয়ে থাকি। আমাদের মানে খাওয়াটা শুরু হচ্ছে আমাদের ইফতার দিয়ে, তারপরে হচ্ছে ইফতারের পরে সেহরি। এই হচ্ছে আমাদের মোটামুটি খাদ্যাভ্যাসের মানে যে তালিকাটা সেটা। এখন তাহলে আমরা আসি, আমরা কি খাবো, কিভাবে খাবো, আমরা স্বাভাবিক অবস্থায় কি খেতাম, এখন কীভাবে খাবো, সেটা একটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা দিক। যে এখন যেটা কথা সবচেয়ে ইন্টারেস্টিং দিক হচ্ছে এটা, আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা মনে করি কি যে রোজা আমরা এতক্ষণ না খেয়ে থাকি, আমাদের মধ্যে খাবার কম হয়ে যায়। কিন্তু হিসাব করে যদি দেখি, আমাদের কিন্তু খাবার কম হয় না, শুধু সময়টা পরিবর্তন হয়, বেলারও কিন্তু চেঞ্জ হয় না। আমরা নর্মালি কী খাই, সকালে নাস্তা খাই, দুপুরে ভাত খাচ্ছি, বিকালে কোনো নাস্তা খাই, রাতে আবার আমরা ডিনার করি। ঠিক রোজার সময় আমরা কি করি, আমরা ইফতার খাচ্ছি, ইফতারে আমরা নাস্তা যা খাই তার চেয়ে অনেক বেশি খাই। তারপরে আমরা রাতেবেলা আমরা ডিনারটা খাচ্ছি, তারপরে ভোর রাতে উঠে সেহরির সময় আমরা আরেকটা খাবার খাই। সুতরাং খাবার কিন্তু দেখেন 3টা বেলাই খাচ্ছি। সুতরাং খাবারের পরিমাণ বা খাবারের বেলা এটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে সময়টা। তো সেই দিকটা মনে রেখে যে আমরা রোজায় কাহিল হয়ে গেলাম, সারাদিন না খেলাম, এটা কিন্তু আমাদের আসলে মাথায় থাকাই উচিত না। এরপরে আমরা যেটা আসি, আমাদের এখন কি খাবো না। আমরা নর্মালি যেই খাবারগুলো খাই রোজার সময়, কিন্তু আমাদের সেই খাবারগুলো মোটেও খাওয়া উচিত না। কারণ এখানে কি হয়, আমরা সারাদিন না খেয়ে থাকি, দীর্ঘ সময় আমরা উপবাসের মধ্যে থাকি এই পবিত্র রমজানের দিনে। তাহলে আমাদের ফার্স্টে চিন্তা করতে হবে তাহলে আমরা ইফতারে কী খাবো। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে স্বাভাবিক অবস্থা এবং রোজার মধ্যে আরেকটা যেটা বড় তফাৎ, সেটা হচ্ছে পানি। আমরা যখন রোজা না রাখি তখন কিন্তু আমাদের পানি পিপাসা লাগলে আমরা যখন খুশি পানি খাই। আর পানি পিপাসাটা আমাদের কখন পায়, যখন আমার শরীরে দরকার হয় তখনই কিন্তু পানি পিপাসা পায়। তো সেই জিনিসটা কিন্তু রোজার সময় আমরা পানিটা খেতে পারি না। সুতরাং আমাকে পানি খেতে হবে কোন সময়টাতে, ইফতার এবং সেহরির মাঝখানে যে সময়টা, এই সময়টাতে আমার যে পানির চাহিদা, সেই পানির চাহিদাটা আমাকে পূরণ করতে হবে। তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন যদি আমরা ইফতারে আমরা কি খাই, এখন প্রায় আমাদেরকে জিজ্ঞেস করে আমরা যারা নিউট্রিশনে কাজ করি যে আপা পেঁয়াজু বেগুন এগুলো কি খাওয়া যাবে কি না, মুড়ি ভাজা খাওয়া যাবে কি না। তা আমরা বলি যে, এবং যেটা বলা উচিত আমি মনে করি যে পেঁয়াজু বেগুনি ছোলা এগুলো সবই কিন্তু পুষ্টিকর খাবার। এগুলো কিন্তু কোনোগুলাই এমন না যে খাবার না, এগুলো কখন আপনার জন্য ঠিক না। যদি আপনার পেঁয়াজু বেগুনি কিংবা মুড়ি ভাজা খেয়ে আপনার অ্যাসিডিটি সমস্যা হয় কিংবা অতিরিক্ত তেলের কারণে আপনার সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি খাবেন না। কিন্তু যারা বিশুদ্ধ তেল দিয়ে বাড়িতে বানাচ্ছে পেঁয়াজু বেগুনি, তারপরে মুড়ি মাখা, এগুলো যদি বাড়িতে বিশুদ্ধ উপায়ে করা হয় এবং আপনার যদি পেটে সহ্য হয়, আপনার অ্যাসিডিটি সমস্যা না হয়, তাহলে আপনি খেতে পারেন। কিন্তু আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার খাবারটা যেন সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট হয়। দর্শক, দেশ টিভি ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমাদের আজকের আয়োজনের কোনো অংশ আপনারা যদি মিস করে থাকেন তাহলে তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন।